অনাথবাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামরায়। আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য। কলকাতার খবরের কাগজের আপিসে চাকরি করি। গত 1 মাস ধরে কাজের চাপ দম বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছিল। তাছাড়া আমার লেখার শখ, দু একটা গল্পের প্লট মাথায় ঘুরছিল। কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখা ফুরসত জোটে? তাই আর 7-5 না ভেবে 10 দিনের পাওয়া ছুটি আজ দিস্তাখানেক কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। এত জায়গা থাকতে রঘুনাথপুরই কেন? তার অবশ্য একটা কারণ আছে। ওখানে বিনা খরচে থাকার একটা ব্যবস্থা জুটে গেছে। আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাস পৈতৃক বাড়ি রয়েছে রঘুনাথপুরে। কফি হাউসে বসে ছুটিতে কোথায় যাওয়া যায় এই আলোচনার প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা আমাকে অফার করে আর বলে, আরে আমিও যেতাম, কিন্তু আমার এদিকে একটু ঝামেলা, বুঝতেই তো পারছিস। তবে তোর কোনো অসুবিধা হবে না, আমাদের 50 বছরের পুরনো চক্কর ভরদ্বাজ ওখানে রয়েছে, বুঝলি, বাড়িতে। ওই তোর দেখাশোনা করবে, তুই চলে যা, বুঝলি। গাড়িতে যাত্রী ছিল অনেক। আমার বেঞ্চির আমারই পাশে বসেছিলেন অনাথ বন্ধু মিত্র। বেঁটেখাটো মানুষ হলেও দেখতে বছর 50 আন্দাজ বয়স। মাঝখানে টেরিকটা কাঁচা পাকা চুল, চোখের চাহনি যেন তীক্ষ্ণ, আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনে হচ্ছে আনাচে কানাচে সদ্যই কোনো এক মজার চিন্তাও ঘুরপাক পাচ্ছে। পোশাক আশাকের ব্যাপার একটু বিশেষ লক্ষ্য করলাম। ভদ্রলোককে হঠাৎ দেখলে মনে হবে তিনি যেন 50 বছরের পুরনো কোনো নাটক চরিত্রের অভিনয় করার জন্য সেজেগুজে তৈরি হয়ে বসে আছেন। ওরকম কোট, ওই ধরনের শার্ট কলার দেওয়া, ওই চশমা, আর বিশেষ করে ওই বুট জুতো, এসব আজকালের দিনে কেউ পরে না। অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনি নাকি রঘুনাথপুর যাচ্ছেন। কারণ জিজ্ঞাসা করতে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন। কিংবা এটাও হতে পারে যে ট্রেনের শব্দের জন্য তিনি আমার প্রশ্ন শুনতে পায়নি। বীরেনের পৈতৃক ভিটে দেখে মনটা খুশি হয়ে উঠল। বাড়িটা বেশ বড়, সামনে একফালা জমি, তাতে সবজি আর ফুল গাছ দই রয়েছে। কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়ি নেই, কাজেই পড়শির উৎপাত থেকে রক্ষা। আমি আমার থাকার জন্য ভরদ্বাজের আপত্তি সত্ত্বেও চিলেকোঠাটাই বেছে নিলাম। আলো, বাতাস এবং নির্জনতা তিনটেই অপর্যাপ্ত পাওয়া যাবে ওখানে। ঘর দখল করে জিনিসপত্র গোছাবার সময় দেখি আমার দাড়ি কামানোর খুঁড়ি আনতে ভুলে গেছি। ভরদ্বাজ শুনে বলল, তাতে আর কি হয়েছে খোকাবাবু, এই তো কুণ্ডুবাবুর দোকান, 5 মিনিটের হাঁটা পথ। সেখানে গেলে আপনি একটা বিলেট পেয়ে যাবেন। বিকেলে 4টে নাগাদ চাটা খেয়ে কুণ্ডবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি সেটা একটা ভালো আড্ডার জায়গা। দোকানের ভেতরে দুটি বেঞ্চিতে বসে আছে 5-7টি পৌড়ে ভদ্রলোক, রীতিমতো গল্প জমিয়েছে। তাদের মধ্যে একজন বেশ উত্তেজিতভাবে বললেন, আরে বাপু, এত আর শোনা কথা নয়, এ আমার নিজের চোখে দেখা। আর 30 বছর হয়ে গেল বলেই কি সব মন থেকে মুছে গেল? এসব স্মৃতি এত সহজে ভুলবার নয়। আর বিশেষ করে যখন হলধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু, তার মৃত্যুর জন্য আমি যে কিছু অংশ দায়ী, সে বিশ্বাস আমার আজও যায়নি। আমি 1 প্যাকেট 7 o'clock কিনে আর দু একটা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম। ওদিকে কিন্তু ভদ্রলোক চালিয়ে যাচ্ছেন, ভেবে দেখুন, আমারই বন্ধু আমারই সঙ্গে মাত্র 10 টাকার বাজি ধরে রাত কাটাতে গেল ওই উত্তর পশ্চিম ঘরটাতে। পরের দিন ফেরে না, কিছুতেই ফেরে না। শেষটা আমি, জিতেন বক্সি, হরিচরণ শাহ, আর আরো 3-4 জন ছিল, ঠিক মনে নেই। গেলুম হালদার বাড়িতে হলধরের খোঁজ করতে। গিয়ে দেখি বাবুই ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মরে কাঠ হয়ে গেছে, আর চোখ যথারীতি চাওয়া রয়েছে দৃষ্টি কড়ি কাঠের দিকে।
আর সেই দৃষ্টি ভয়ের যে নমুনা দেখলাম, তাতে ভূত ছাড়া আর কি হবে বলুন? গায়ের কোণেও ক্ষত চিহ্ন নেই, বাঘের আঁচড়ও নেই, সাপের ছবলও কিচ্ছু আমি দেখতে পাইনি। আপনারাই বলুন, এখন কি আমি বলবো? আরও মিনিট পাঁচেক দোকানে দাঁড়ানোর পর আলোচনার বিষয়টির সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো। ব্যাপারটা এই যে রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটি 200 বছরের পুরনো ভগ্নপ্রায় জমিদার প্রাসাদ আছে। সেই প্রাসাদের বিশেষ করে তার দোতলার উত্তর পশ্চিম কোণের একটি ঘর নাকি অনেককাল পুরনো একটি ভূতের আনাগোনা আছে। অবশ্য সেই 30 বছর আগে ভবতেশ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজ অবধি নাকি কেউ সেই বাড়িতে রাত কাটায়নি। কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে বেশ একটা রোমাঞ্চকর অনুভব করে। আর বিশ্বাস করার কারণও আছে যথেষ্ট। কে তো হলধর দত্তের রহস্যজনকভাবে মৃত্যু, তার ওপর এমনিতেই হালদার বংশের ইতিহাস নাকি খুন খারাপি, আত্মহত্যা ইত্যাদি অনেকই নিজের পাওয়া যায়। মনে মনে হালদার বাড়ির সম্পর্কে খানিকটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসে দেখি ট্রেনে আলাপ হওয়া অনাথ বন্ধু মিত্র মশাই হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন। আমায় দেখে বললেন, শুনেছিলেন ওদের কথাবার্তা? হ্যাঁ, তা কিছুটা তো শুনেছি, কিন্তু কেন? বিশ্বাস হয়? হ্যাঁ, ব্যাপার কি জানেন, ভূতের বাড়ির কথা তো অনেকই শুনলাম, কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক তো কই আজ অবধি একটাও মিট করলাম না। অনাথবাবু একটু হেসে বললেন, কি মনে হয়, এবার দেখে আসবেন নাকি? কে? বাড়িটা? দেখে আসবো মানে? আমি বলতে চাইছি বাইরে থেকে আর কি, বেশি দূর তো নয়, বড় জোর মাইল খানেক। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে জোড়া শিবের মন্দির ছাড়িয়ে ডান হাতের রাস্তা ঘুরে পড়লেই পথ। ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছিল। আর এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে কি করব, তাই চললাম তার সঙ্গে। হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না, কারণ বাড়ির চারপাশে বড় বড় গাছ জঙ্গল। তবে বাড়ির গেটের মাথাটা দেখা যেতে থাকে পৌঁছানোর প্রায় 10 মিনিট আগে থেকেই। বিরাট ফটক, মাথার ওপর ভগ্নপ্রায় নহবতখানা। ফটকের ভেতর দিয়ে বেশ খানিক দূরে রাস্তা গিয়ে তবে সদর দালান। 2-3টে মূর্তি আর ফোয়ারার বিশেষ ভগ্ন অবস্থা দেখে বুঝলাম বাড়িটির আর ফটকের মাঝখানে এই জায়গাটা আগে বাগান ছিল। বাড়িটা অদ্ভুত, কারুকার্যের কোনো বাহার নেই তার কোনো জায়গায়। কেমন যেন একটা ব্যাডব চৌকো চৌকো ভাব বিকেলের পড়ন্ত রোদে এসে পড়েছে তার শ্যাওলাবৃত দেওয়ালে। মিনিট খানেক চেয়ে থাকার পর অনন্তবাবু বললেন, আমি যতদূর জানি রোদ থাকতে থাকতে ভূত বেরোয় না। তারপর যথারীতি আমার দিকে চেয়ে চোখ টিপে বললেন, কি ভাবছেন? এইবার চট করে ওই ঘরটা দেখে এলে হতো না, সেই উত্তর পশ্চিমের ঘর, যে ঘরে। হ্যাঁ হ্যাঁ, যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল। ভদ্রলোকের তো এইসব ব্যাপারে দেখে একটু বাড়াবাড়ি রকমেরই আগ্রহ। অনাথবাবু বোধহয় আমার মনের ভাবটা আঁচ করতে পেরেই বললেন, খুব আশ্চর্য লাগছে না? আসলে কি জানেন, আপনাকে বলতে দ্বিধা নেই, আমার রঘুনাথপুরে আসার একমাত্র কারণই হলো এই বাড়িটা। ও বটে। আগে হ্যাঁ, ওটাই যে ভূতের বাড়ি, আমি কলকাতায় থাকতেই সেই খবরটা পেয়ে ওই ভূতটিকে দেখার জন্যই এখানে এসেছি। আপনি তো সেদিন ট্রেনে আসার কারণটা জানতে চেয়েছিলেন, আমি উত্তর না দিয়ে অভদ্রতা করে বসলাম, কিন্তু মনে মনে স্থির করেছিলাম যে উপযুক্ত সময় এলেই, অর্থাৎ
আপনি কীরকম লোক সেটা আরেকটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো। কিন্তু তাই বলে ভূতের পিছন ধাওয়া করে একবারে কলকাতা ছেড়ে? বলছি ব্যস্ত হবেন না। আমার কাজটা সম্বন্ধে তো বলাই হয়নি এখনো আপনাকে। আসলে আমি ভূতের সম্পর্কে একজন বিশেষজ্ঞ। আজ 25 বছর ধরে এই ব্যাপার নিয়ে বিস্তারিত রিসার্চ করছি। শুধু ভূত কেন, ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, ভ্যাম্পায়ার ইত্যাদি যা কিছু আছে তার সম্বন্ধে বইয়ের যা লেখা তা প্রায় সবই পড়ে ফেলেছি। 7টা ভাষা শেখা হয়ে গেছে এই বই পড়ার জন্য। পরলোক তত্ত্বের নিয়ে লন্ডনের প্রফেসর নর্টেনের সঙ্গে আজ 3 বছর ধরে চিঠি লেখালেখি করছি। আমার লেখা প্রবন্ধ বিলেতের সব নামকরা কাগজে বেরিয়েছে। আপনার কাছে বড়াই করে কি লাভ? তবে এটুকু বলতে পারি যে এদেশে এ ব্যাপারে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক বোধহয় আর নেই। ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যা বলছেন বা বাড়িয়ে বলছেন এটা আমার একবারের জন্যও মনে হয় না। বরং তার সম্বন্ধে খুব সহজেই একটি বিশ্বাস ও শ্রদ্ধার ভাব জেগে উঠল। অনাথবাবু একটুক্ষণ চুপ করে থেকে আবার বললেন, ভারতবর্ষে অন্তত 300 ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি। হ্যাঁ, কি বলেন কি? হ্যাঁ, আর সেসব কিরকম জায়গা জানেন? এই ধরুন জবলপুর, কাংসিং, চেরাপুঞ্জি, কাঁথি, কটুয়া, যোধপুর, আজিমগঞ্জ, হাজারিবাগ, সিউড়ি, বারাসাত, আর কত চাই। 56টা ডাক বাংলো আর কম করে 30টা নীলকুঠিতে আমি রাত যাপন করেছি। এছাড়া কলকাতা এবং তার কাছাকাছি মধ্যে অন্তত 50খানা বাড়ি তো আছেই। কিন্তু অনাথবাবু হঠাৎ থেমে গেলেন। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, জানেন, ভূত আমায় ফাঁকি দিয়েছে। হয়তো ভূতকে যারা চায় না ভূত তাদেরই কাছে আসে। আমি বারবার হতাশ হয়েছি। মাদ্রাজে ত্রিচিনপল্লিতে 150 বছরের পুরনো একটা সাহেবদের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূতের একবারে কাছাকাছি এসেছিল। কিরকম জানেন? অন্ধকার ঘর, এক ফোঁটা বাতাস নেই। যতবারই মোমবাতি ধরাবো বলে দেশলাইটটা জ্বালাচ্ছি ততবারই কে যেন ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। শেষটায় 13টা কাঠি নষ্ট করার পর বাতি জ্বলল এবং আলোর সঙ্গে সঙ্গে ভূত বাবাজি সেই যে গেলেন আর এলেন না। এবারে কলকাতায় ঝামাপুকুরের এক হানাবাড়িতে একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল। আমার মাথায় তো এত চুল দেখেছেন, অথচ এই বাড়িতে একটা অন্ধকার ঘরে ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মাঝরাতে নাগাদ হঠাৎ ব্রহ্মতালুর কাছটায় একটা মশা কামড় খেলাম। কি ব্যাপার? অন্ধকারে ভয়ে ভয়ে মাথা হাত দিয়ে দেখি একটি চুলও নেই, একেবারে মসৃণ মাথা জোড়া টাক। এ কি আমার মাথা না অন্য কারোর মাথা? হাত দিয়ে নিজের মাথা বলে মনে করছি, কিন্তু মশার কামড়টা তো আমি খেলাম। টর্চটা জেলে আয়নায় দেখি টাকের কোনো চিহ্ন মাত্রই নেই। আমার যে চুল, যে সেই চুল রয়েছে আমার মাথায়। ব্যাস, এই দুটি ছাড়া আর কোনো ভূতের অভিজ্ঞতা এত চেষ্টা সত্ত্বেও আর হয়নি। তাই ভূত দেখার আশা একরকম ছেড়েই দিয়েছিলাম। এমন সময় একটা পুরনো বাঁধনের প্রবাসীতে রঘুনাথপুরের এই বাড়িটার একটা উল্লেখ পেলাম। তাই ঠিক করলাম একটা শেষ চেষ্টায় আসবো। অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ির সদর দরজায় এসে পড়েছি সে খেয়ালই ছিল না। ভদ্রলোক তার ট্যাগ ঘড়ি দেখে বললেন, আজ 5টা 30-এ সূর্যাস্ত, এখন 5:15। চলুন, রোদ থাকতে থাকতে একবার ঘরটা দেখে আসি। ভূতের নেশাটা বোধহয় সংক্রামক, কারণ আমি অনাথবাবুর প্রস্তাবের কোনো আপত্তি করলাম না। বরঞ্চ বাড়ির ভেতরটা
আর বিশেষ করে দোতলার ওই ঘরটা দেখবার জন্য বেশ একটা আগ্রহ হয়েছিল। সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোন ও নাটের মন্দির। 100-150 বছর কত উৎসব, কত অনুষ্ঠান, কত পুজো পার্বণ, কথকতা এখানেই হয়েছে, আর কোনো চিহ্ন আজ নেই। উঠোনের 3 দিকের বারান্দা। আমাদের ডাইনে বারান্দার যে অংশ তাতে একটা ভাঙা পালকি পড়ে আছে, এবং পালকিটা ছাড়িয়ে হাত 10 গিয়ে দোতলায় যাবার সিঁড়ি। সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনাথবাবুকে তার কোটের পকেট থেকে একটা টর্চ বের করে জ্বালাতে হলো। তাই অদৃশ্য মাকড়সা জালে বহু ভেদ করে কোনো রকমে দোতলায় পৌঁছে গেলাম। মনে মনে বললাম, এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক কিন্তু নয়। দোতলার বারান্দায় দাঁড়িয়ে হিসাব করে দেখলাম, বাঁদিক দিয়ে সোজা চলে গেলে ওই যে ঘর, ওটাই হলো উত্তর পশ্চিম ঘর। অনাথবাবু বললেন, সময় নষ্ট করে লাভ নেই, চলুন এগোই। এখানে বলে রাখি, বারান্দায় কেবল একটাই জিনিস ছিল, সেটা একটা ঘড়ি, যাকে বলে গ্র্যান্ডফাদার ক্লক। কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়। কাঁচ নেই, বড় কাঁটাটি উধাও, পেন্ডুলামটি ভেঙে কাত হয়ে পড়ে আছে। উত্তর পশ্চিম ঘরের দরজাটি ভেজানো ছিল। অনাথবাবু যখন তার ডান হাতের তর্জনী দিয়ে সন্তর্পণে ঠেলে দরজাটি খুললেন, তখন বিনা কারণেই আমার গাটা ছম করে উঠল। কিন্তু ঘরের ভেতরে ঢুকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না। দেখে মনে হয় এককালীন বৈঠকখানা ছিল। ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল, তার কেবল পায়াচারখানাই রয়েছে, ওরের তক্তাটা নেই। টেবিলের পাশের জানলার দিকে একটা আরাম কেদারা। অবশ্য ওখানে আর সেটা আরাম কেদারা হবে কিনা সন্দেহ, কারণ তার একটা হাতল ও বসবার জায়গা, বেতের খানিকটা অংশ লোপ পেয়েছে। উপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটা টানা পাখার ভগ্নাংশ, অর্থাৎ তার দড়ি নেই, ঢের ডান্ডাটা ভাঙা এবং ঝালের অর্ধেকটা ছেঁড়া। এছাড়া ঘরে আছে একটা খাঁজকাটা বন্দুক রাখার তাক, একটি নলবিহীন গড়গড়া, আর দুখান সাধারণ হাতল ভাঙা চেয়ার। অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন। মনে হলো খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করলেন। প্রায় মিনিট খানেক পরে বললেন, একটা গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, কি গন্ধ? মাদ্রাজি ধূপ, মাছের তেল আর মরা পোড়ার গন্ধ মেশানো একটা গন্ধ। আমি বার দুয়েক বেশ জোরে জোরে শ্বাস টানলাম। অনেকদিন বন্ধ ঘর খুললে যে একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, সে গন্ধ ছাড়া আর কোনো গন্ধই পেলাম না। তাই বললাম, কই ঠিক বুঝতে পারছি না তো। অনাথবাবু আরও একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাঁ হাতের তালুতে ডান হাত দিয়ে একটু ঘুষি মেরে বললেন, বহুত আচ্ছা, এ গন্ধ আমার চেনা গন্ধ। এ বাড়িতে ভূত অবশ্যম্ভাবী, তবে বাবাজি দেখা দেবে কি না দেবেন সেটা কাল রাতের আগে বোঝা যাবে না। চলুন। অনাথবাবু স্থির করে ফেললেন যে পরের দিন তাকে ওই ঘরে রাত্রিবাস করতেই হবে। তাই ফেরার পথে তিনি বললেন, আজ থাকলুম না, কারণ কাল অমাবস্যা, ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত অতিথি। তাছাড়া দু একটা জিনিস সঙ্গে রাখা দরকার, সেগুলো বাড়িতে রয়ে গেছে, কাল নিয়ে আসবো। আজ সার্ভেটা করে গেলাম আর কি। ভদ্রলোক আমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেওয়ার সময় গলাটা একটু নামিয়ে বললেন, আর কাউকে আমার এই প্ল্যানের কথা বলবেন না যেন। এদের কথাবার্তা তো শুনলেন আজকে, যা ভয় আর যা প্রেজডিস। এদের জানলে এরা বাঁধা টাধা দিতে পারে, প্ল্যানটা ভেস্তে দেবে। আর হ্যাঁ, আরেকটা কথা,
আপনাকে আমার সঙ্গে যেতে বলুম না বলে কিছু মনে করবেন না। এসব ব্যাপারে বুঝলেন কি না, একা না হলে ঠিক যতই হয় না। পরের দিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা বেশি দূর এগোলো না। মন পড়ে রয়েছে হালদার বাড়ির ওই উত্তর পশ্চিম ঘরটায়। আর রাতে অনাথবাবু কি অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তির উদ্বেগ রয়েছে মনের মধ্যে। বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অবধি পৌঁছে দিলাম। ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলাবন্ধ কোট, কাঁধে জলের ফ্লাস্ক আর হাতে সেই কালকের 3 সেল টর্চ। ফটক দিয়ে ঢুকবার আগে কোটের দু পকেটে 2 হাত ঢুকিয়ে 2টো বোতল বের করে আমায় দেখিয়ে বললেন, এই দেখুন, এডিতে রয়েছে আমার নিজের ফর্মুলায় তৈরি তেল। শরীরে অনাবৃত অংশে মেখে নিলে আর মশা কামড়াবে না। আর এই দ্বিতীয়টা হলো কার্বলিক অ্যাসিড, ঘরের আশেপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকে নিশ্চিত। এই বলে বোতল দুটো পকেটে পুরে টর্চটা মাথায় ঠেকিয়ে আমায় একটা সেলাম ঠুকে ভদ্রলোক বুট জুতো খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন। রাতে ভালো ঘুম হলো না। ভোর হতে না হতে ভরদ্বাজকে বললাম আমার থার্মোফ্লাক্সে 2জনের মতো চা ভরে দিতে। চা এলে পরে ফ্লাক্সটি নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে দেখি চারিদিক কোনো সাড়া শব্দ নেই। অনাথবাবুর নাম ধরে ডাকবো না ছটাং দোতলায় চলে যাব ভাবছি। এমন সময় হঠাৎ শুনতে পেলাম, ও মশাই, এই যে এদিকে। এবার দেখতে পেলাম অনাথবাবুকে প্রাসাদের পূব দিকের জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন। তাকে দেখে মোটেই মনে হয় না যে রাতে তার কোনো ভয়াবহ বা অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে এসে হাসতে হাসতে হাতে একটা নিমের ডাল দেখিয়ে বললেন, আর বলবেন না মশাই, 8 ঘন্টা ধরে বনে বাদারে ঘুরছি এই নিমের ডালের খোঁজে। আমার আবার দাঁতনের অভ্যেস কিনা। ফস করে রাতের কথাটা জিজ্ঞাসা করতেই কেমন বাঁধো বাঁধো ঠেকলো। বললাম, চা এনেছি, এখনই খাবেন না বাড়ি যাবেন? চলুন না, ওই 4-5টায় বসে খাওয়া যাক। গরম চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তিসূচক শব্দ করে আমার দিকে ফিরে মুচকি হেসে অনাথবাবু বললেন, খুব কৌতূহল হচ্ছে না? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ, মানে তাই একটু। বেশ, তবে বলছি শুনুন, গোড়াতেই বলে রাখি, এক্সপিডিশন হাইলি সাকসেসফুল। আমার এখানে আসা সার্থক হয়েছে। আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন 5টা। আমি বাড়ির ভেতরে ঢোকার আগেই এই আশেপাশে একটু সার্ভে করে নিলাম। অনেক সময় ভূতের চেয়ে জন্তু মানুষ বা জানোয়ারের থেকে উদ্বেগ আশঙ্কা বেশি থাকে। যাই হোক, দেখলুম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছুই নেই। বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা রয়েছে সেগুলো একবার দেখে নিলাম। জিনিসপত্র তো আর একদিন ধরে বিশেষ পড়ে থাকার নয়। একটা ঘরে কিছু আবর্জনা আর আরো কয়েকটা কোড়ে কাঠির গুটি চারেক ঝুলন্ত বাদুড় ছাড়া আর কিছুই চোখে পড়ল না। বাদুড়গুলো আমায় দেখেও নড়ল না, আমিও তাদের ডিস্টার্ব করলাম না। 6:30 নাগাদ দোতলায় ওই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলাম। একটা ঝাড়ন এনেছিলাম, তাই দিয়ে প্রথমে আরাম কেদারটিকে ঝেড়ে পুছে সোজা করলাম। কদিন ধুলো জমেছিল তাতে কে জানে। ঘরের মধ্যে একটা গুমটে ভাব ছিল, তাই জানলাটা খুলে দিলাম। ভূত বাবাজি যদি সরাসরি আসতে চান তাই বারান্দার দরজাটা খোলা রাখা। তারপর টর্চ ও ফ্লাক্স মেঝেতে রেখে ওই বেত ছেঁড়া আরাম কেদারাটায় শুয়ে পড়লাম। আশ্বস্তি হচ্ছিল বেশি, কিন্তু এর চেয়ে বেশি আরো অনেক বেয়াড়া অবস্থায় বহু রাত কাটিয়েছি, তাই কিছু মাইন্ড করলাম না। আশ্বিন মাসে 5:30টায় সূর্য ডুবেছে। দেখতে দেখতে অন্ধকারটাও বেশ জমাট বেঁধে উঠল।
আর সেই সঙ্গে সেই গন্ধটাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। আমি এমনিতেই খুব ঠান্ডা মেজাজের মানুষ, সহজে বড় একটা এক্সাইটেড হই না, কিন্তু কাল যেন ভেতরে ভেতরে বেশ একটা উত্তেজনা অনুভব করছিলাম। সময়টা ঠিক বলতে পারি না, তবে আন্দাজে মনে হয় 9টা কি 9:30 নাগাদ জানলা দিয়ে একটা জোনাকি ঘরে ঢুকেছিল। সেটা মিনিট খানেক ঘোরাঘুরি করার পর আবার ওই জানলা দিয়ে বেরিয়ে গেল। তারপর কখন শেয়াল ঝিঁঝির ডাক থেমে গেছে আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। ঘুমটা ভাঙলো একটা শব্দে, ঘুড়ির শব্দ। ডং 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 করে 12টা বাজলো। মিঠে অথচ বেশ জোর আওয়াজ, জাত ঘড়ির আওয়াজ। আর সেটা আসছিল ওই বাইরের বারান্দা থেকে। কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরো দুটো জিনিস লক্ষ্য করলাম। একে, আমি আরাম কেদারায় সত্যি খুব আরামে শুয়ে আছি, ছেঁড়াটা তো নেই, বরং উল্টে আমার পিঠের তলায় কে যেন একটা বালিশ গুঁজে দিয়ে গেছে। আর দুই, আমার মাথার উপর একটা চমৎকার ঝালর সমেত আস্ত নতুন একটা টানা পাখা। তা থেকে একটা নতুন দড়ি দেওয়ালের ফুটো দিয়ে বারান্দায় চলে গেছে, এবং কে জানি সে দড়িতে টান দিয়ে পাখাটা দুলিয়ে আমার চমৎকার বাতাস করছে। আমি অবাক হয়ে এইসব দেখছি আর উপভোগ করছি। এমন সময় খেয়াল হলো অমাবস্যার রাত্রে কি করে জানি ঘরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। তারপর নাকে এলো একটা চমৎকার গন্ধ। পাশ ফিরে দেখি কি জানি একটা আলবোলা রেখে গেছে, আর তার থেকে ভুরভুর করে বেরোচ্ছে একেবারে সেরা অঙ্গুরি তামাকের গন্ধ। অনাথবাবু একটু থামলেন, তারপর আমার দিকে ফিরে হেসে বললেন, বেশ মনোরম পরিবেশ নয় কি? আমি বললাম, শুনে তো ভালোই লাগছে, আপনার রাতটা তো মোটামুটি আরামেই কেটেছে। আমার প্রশ্ন শুনে অনাথবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। খানিকক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম, "উম, তাহলে কি সত্যি আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি? ভূত কি আপনি দেখেননি?" অনাথবাবু আবার আমার দিকে চাইলেন। এবার কিন্তু আর ঠোঁটের কোণে সে হাসিটা নেই। ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন এলো, পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন কড়িকাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি? "উম, তেমন ভালো করে দেখা হয়নি বোধহয়। কেন কেন বলুন তো?" ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেটা না দেখলে বাকি ঘটনা বুঝতে পারবেন না। চলুন। অন্ধকারে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটাই কথা বললেন, আমার আর ভূতের পেছনে ধাওয়া করতে হবে না সীতেশবাবু, কোনোদিনও না। সে শখ মিটে গেছে। বারান্দা দিয়ে যাবার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেই রকমই ভাঙা অবস্থা। ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন, চলুন। দরজাটা ভেজানো ছিল। আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম। তারপর 2 পা এগিয়ে মেঝের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরের একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল। বুট জুতো পরা ও কে পড়ে আছে মেঝেতে, আর বারান্দার দিক থেকে কার অট্টহাসি হালদার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিতে হয়ে আমার রক্ত জল করে আমার জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পাইয়ে দিয়েছে। তাহলে কি তাহলে কি আর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান হলো দেখি ভরদ্বাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে।
আর আমার হাত পাখা দিয়ে বাতাস করছেন ভবতোষ মজুমদার। আমার চোখ খুলতেই দেখে ভবতোষবাবু বললেন, ভাগ্যে শুধুজন আপনাকে দেখেছিল ও বাড়িতে ঢুকতে, নইলে যে কি দশা হতো আপনার জানি না। ওখানে গেছিলেন কোন আক্কেলে? অনাথবাবু যে রাত্রে। ভবতোষবাবু বাধা দিয়ে বললেন, আর অনাথ বাবু, কাল যে অতগুলো কথা বললুম সেসব বোধহয় কিছু বিশ্বাস করেননি ভদ্রলোক। ভাগ্যে আপনিও তার সঙ্গে রাতে কাটাতে যাননি ও বাড়িতে। দেখলেন তো ওর অবস্থা, হলধরের যা হয়েছিল এরও ঠিক তাই, মুড়ে একেবারে কাঠ হয়ে গেছে, আর চোখ ঠিক সেভাবেই চাওয়া, সেই দৃষ্টি সেই কড়িকাঠের দিকেই। আমি মনে মনে বললাম, না, মোরে কাঠ নয়, মোরে কি হয়েছেন অনাথবাবু তা জানি না। কালো সকালে গেলে দেখতে পাবো তাকে। গায়ে কালো কোট, পায়ে বুট জুতো, হালদার বাড়ির পূব দিকের জঙ্গল থেকে নেমে নিমের দাঁত হাতে হাসতে হাসতে বেরিয়ে আসছেন।